মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 7 এর উপস্থিতি অনেক বেশি থাকে, কিন্তু গত ক্লাসে পরীক্ষা যখন নিয়েছি তখন অনেকে অ্যাডমিট হয়েছো, আবার বের হয়ে গিয়েছো, এরকম করা হয়েছে। আবার যারা ছিলে তাদের মধ্যে মাত্র আমি আনিকা, মনিকা, ঈশা, অনুশ্রী, নওরিন, লাইলি আক্তার, পপি, এই কয়েকজনের খাতা আমি পেয়েছি, মানে আমার মেসেঞ্জারে দেওয়া হয়েছে, আর কারোটা পাইনি। এমনটি হওয়ার কারণ কি? ক্লাসে যা পড়ানো হয়েছে এর বাইরে কিচ্ছু প্রশ্ন দেইনি। কিন্তু এটা কি দুঃখজনক নাকি লজ্জাজনক, কোনটি? আশা করব এরপরে যে পরীক্ষাগুলো নেব তোমরা এরকম করবে না। ক্লাসে মনোযোগ থাকলে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো উত্তর খুব সহজেই পাওয়া যায়, কারণ যারা পরীক্ষা দিয়েছো, আনিকা 25-এ 25 পেয়েছে, মনিকাও 25-এ 25, ঈশা 24, তারপর এরকম অনুশ্রী পেয়েছে 23, 22, নরিন 24, লাইলি পেয়েছে 23, এরকম। তো যারা মিস পরীক্ষা, লাইলি না তো আফরা। লাইলি একটা কপি কে তাহলে? সরি, এটা কি তোমার মিস মায়ের আমি আইডি মনে হয়? আফরা। আচ্ছা আচ্ছা, জি। আমি আফরাকে খুঁজতেছিলাম, আজকে ধরতাম তোমাকে, যে কি ব্যাপার আফরাটা মিস পাইনি কেন? কেন, তোমার খাতা পাইনি কেন, আমি ভেবেছি তুমি দাওনি। আচ্ছা যাই হোক, সরি। স্বর্ণা, আচ্ছা স্বর্ণা পরীক্ষা দেয়নি কাল? স্বর্ণা কি গত ক্লাসে অ্যাটেন্ড হয়নি এরকম কিছু? মিস ও অসুস্থ ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, মিস আপনার মেসেঞ্জার ছাড়া কি অন্য কোনো ভাবে আপনাকে খাতা দেখাতে পারবো না? কিভাবে দেখাবে? বাসায় আসবে? না মিস, স্কুলে যাবে? না মিস, তাহলে কি করবে মা, মানে বলো ফোনে সলিউশন। মেসেঞ্জারটা ডাউনলোড করা যাচ্ছে না, কারণ ফোনে জায়গা নেই, সেজন্য আমি আপনাকে পাঠাতেও পারছি না। তাহলে কিভাবে, অল্টারনেটিভ কি বলো? জি মিস। অল্টারনেটিভ কিভাবে পাঠাতে যাচ্ছ বলো? মিস আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? আছে, কিন্তু মা এ ব্যাপারে আমি ক্লাসের পরে কথা বলবো। হ্যাঁ, এখন ক্লাসে একদম ক্লাস শুরু করব। মেয়েরা, আমরা আজকে ওকে অতিরিক্ত মিস। সময় ক্লাস নিব, ঠিক আছে? তো আমাদের এই 40 মিনিট ক্লাস শেষ হওয়ার পর এটা আপলোড হতে 5 মিনিট সময় লাগে। তোমরা ঠিক 5 মিনিট পর আবার জয়েন হবে। আমরা আজকে আমাদের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধন্যবাদ, আমরা এখন ক্লাস শুরু করি। মিস বলো। মিস আমার একটা কোশ্চেন ছিল। মিস আমাদের এবার তো সমাজ অ্যাসাইনমেন্ট দিছে এই সপ্তাহে। মিস সমাজ অ্যাসাইনমেন্টে লেখা ছিল যে তো মানে প্রশ্ন, তোমাদের বিদ্যালয়ের সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালন করা হয়েছিল তার একটি পর্যায়ক্রমিক বর্ণনা দাও। তো মিস এবার তো জুম ম্যাপের মাধ্যমে পালন করা হয়েছিল, তুমি আমরা কি জুম ম্যাপের মাধ্যমে পালন করা হয়েছিল এটা লিখবো নাকি আচ্ছা মানে স্কুলে গিয়ে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু অন্য টিচারদের সাথে একটু কাউন্সিলিং করে দেন তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আজকে আজকে জানিয়ে দেবো। ওকে মিস। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, আফরা, আফরা শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, শুরু করো, পড়ো তো আফরা। পার্ট 4, আজকে আমরা পার্ট 4 নিয়ে যুগ আলোচনা যুগ করব। ধরে। হুম, জি মিস। যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন পালন করে আসছে, সাধারণ অর্থে তাই লোকসংস্কৃতি। লোকসংস্কৃতির বিভিন্ন উপাদান রয়েছে। নিম্নে বাংলাদেশের লোকসংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান সম্পর্কে উল্লেখ করা হলো। লোকসংস্কৃতির ধারণা। লোকসংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি, অর্থাৎ লোকসমাজের সংস্কৃতি।
লোকসংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। হাজার বছর ধরে এই সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়তে থাকে। বাংলাদেশে আদিকাল থেকে মানুষ লোকসংস্কৃতি লালন পালন করছে। মানুষের মুখে মুখে চলা লোকসংস্কৃতির অনেক কিছুই সময়ের সাথে সাথে একটু একটু করে পরিবর্তন হয়েছে। লোকসংস্কৃতির যাত্রা শুরু হয়েছে গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্য থেকে। কত রীতি বা আচারের উপর ভিত্তি করে লোকসংস্কৃতি গড়ে ওঠে। আচ্ছা ঠিক আছে, তার ঠিক কয়েকটি আছে। হলো, আফরা, মেয়েরা খেয়াল করো, এই যে আমাদের এখানে প্রশ্ন থাকবে, লোকসংস্কৃতির যাত্রা শুরু হয়েছে কোত্থেকে? গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্য থেকে। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, সাধারণত তাকে কি বলে? সাধারণত তাকে বলে লোক সংস্কৃতি। এরকম আমাদের প্রশ্ন থাকবে। আমি শুরুতেই বলে নিচ্ছি তোমাদেরকে, আমরা গত ক্লাসে যে পরীক্ষাটা নিয়েছিলাম, পরীক্ষায় কোশ্চেনটা স্ক্রিনশট দিয়ে তোমরা করছিলে, আমি আর ক্লাসটা নিতে পারিনি। এভাবে আমরা আর পরীক্ষা নিব না। আমরা প্রতিদিন, মানে প্রতিদিন না তো, প্রতি সপ্তাহে যে ক্লাসটা থাকে, সেই ক্লাসে আমি আমার ক্লাসগুলো নেওয়ার পর শেষে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিব। সেই কোশ্চেনগুলো তোমরা ঠিক বিকাল 5টার মধ্যে ওই মেসেঞ্জার গ্রুপে সমাধান করে দিয়ে দিবে। প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে। আমি যা ক্লাসে আলোচনা করব সেই ক্লাসে আলোচনার প্রেক্ষিতে আমি কিছু শর্ট কোশ্চেন দিব, সেইগুলোই তোমরা অ্যান্সার করে দিবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে কতটুকু মনোযোগ ছিলে। আচ্ছা, এখন আমরা এখানে আমরা কি মেসেঞ্জার গ্রুপে পাঠাবো নাকি আপনার পার্সোনাল? হ্যাঁ হ্যাঁ, পার্সোনালটাতে। আমি বলছি ঠিক তো, আছে। ক্লাসের শেষে আমি এই বিষয়ে আরো কিছু বিস্তারিত কথা বলবো। এখন আমরা ক্লাস, মানে জাস্ট বললাম, আমরা প্রতি সপ্তাহে ক্লাস এবং পরীক্ষা দুটোই থাকবে। আচ্ছা খেয়াল করো, লোক সংস্কৃতি মানুষের জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাহলে চিন্তায় ও কর্মে। তোমরা কতটুকু এখন আধুনিক কালে, তোমরা শিশু, তোমরা জানি না কতটুকু এটার সাথে পরিচিত, তবে আমরা এটার সাথে অনেক পরিচিত। কিরকম পরিচিত? আমার মা যেটা আমাকে মানা করেছে এটা করা যাবে না, আমি ঠিক তাই। যদি প্রশ্ন করেছি কেন করা যাবে না, তাহলে বলতো যেটা বলেছি সেটাই শোনো, এত প্রশ্ন করো না। ঠিক আছে, এখন আমিও আমার মেয়েকেও অনেক কিছু বলি যে এটা করা যাবে না। আমার মেয়েও আমার মতোই প্রশ্ন করে যে কেন করা যাবে না। আমি বলি জানি না, তোমার নানুমণি বলেছে, মানা করেছে এটা করতে হবে না, আমিও করিনি, এখন তুমিও করবে না। এই যে মুখে মুখে, মানুষের মুখে মুখে, চিন্তায় কর্মে, এভাবে একদম মানে হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কি করছে, ছড়িয়ে যাচ্ছে। যদিও তোমরা আধুনিক কালে অনেক কিছু মানতে চাও না, আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় ভয়ও মানি। মনে হয় যে যদি না মানি, যদি পরে কোনো ক্ষতি হয়, এরকম এক ধরনের ভয় ভিতরে কাজ করে। যাই হোক, আমরা আজকে জানবো এই ধরনের বিষয়গুলো, অনেক কিছু আমরা আজকে আমাদের আলোচনায় জানতে পারবো। খেয়াল করো, এখান থেকে এখন বলবে হচ্ছে, ঈশা বলো। বলো। তার কয়েকটি হলো, ভীতি থেকে। লোকসমাজে ভূতের ভয়ের অস্তিত্ব অনেক পুরাতন। যদিও বৈজ্ঞানিকভাবে বিচার করলে ভূত বলে কিছুই নেই, কিন্তু লোকসমাজে ভূত থাকার ব্যাপারে গভীর বিশ্বাস রয়েছে। মানুষ মারা গেলেও আত্মা অমর, এই ধারণা থেকে ভূত থাকার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ অনেক ভূতের কথা কল্পনা করেছে, যেমন মামদভূত, পেঁচাপেচি, শাকচুন্নি, পেতনি ইত্যাদি। আবার লোকবিশ্বাস অনুযায়ী এইসব ভূত তাড়াতে উজারা, ঝাড়ফুঁক, হলুদ পোড়া, মরিচ পোড়া ইত্যাদি প্রয়োগ করে। হ্যাঁ খেয়াল করো, কি যেন শাকচুন্নি তো তোমরা জানোই নাকি? শাকচুন্নি ভূতের সাথে তো পরিচিত নাকি? কি গোপাল বার গল্পে, নানা গল্পে আমরা এই শাকচুন্নিটা, এই নামটা, ভূত, পেতনি, আমরা মনে হয় আজকে মামদো যেটা, এটা মনে হয় নতুন শুনেছি। আর পেঁচাপেচি নাকি, আমি এই তিনটা নাম শুনেছি, ভূত, শাকচুন্নি, পেতনি। তোমরা কি এই দুটো নাম কি নতুন শুনেছো আমার মতো? মামদো আর হচ্ছে পেঁচাপেচি। আচ্ছা যাই হোক, জি মিস। এই যে বললাম না ভূত, এই যে বিষয়গুলো,
লোক সমাজে ভূত থাকার ব্যাপারে গভীর বিশ্বাস। আমরাও কিন্তু বলি যে এই সময় বাইরে বের হইও না, এই সময় বলে কি থাকবে, আমরাও বলি যে ভূত, আমাদেরকেও ভয় দেখিয়েছে, আমরাও আবার আমাদের বাচ্চাদেরকে ভয় দেখাই। এভাবে আসলে আসলে বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ নাই, কিন্তু আমরা ওই যে মনে প্রাণে লালন করছি এইসব বিষয়, এই হচ্ছে কথা। আচ্ছা, তারপর গায়ে হলুদ অনুষ্ঠান, এটা আনিকা বলো। জি মিস, গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ আমাদের সমাজের বিবাহ রীতির একটি উল্লেখযোগ্য দিক। গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আচার আচরণ ও সংস্কার পালন করা হয়। আচ্ছা, রোগ মুক্তি। আমার যে স্লাইড গুলো আছে এগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার, মানে দেখা যায়? জি মিস। আচ্ছা, তারপর বলো রোগ মুক্তির জন্য। রোগ মুক্তির জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে পীর ফকির সাধু সন্ন্যাসী বা মৌলবী পুরোহিতদের কাছ থেকে তাবিজ কবচ পানি পড়া ইত্যাদি রোগ মুক্তির জন্য ব্যবহার করে। আচ্ছা, ধন্যবাদ। দাঁড়াও, আমি একটু বলে নিই। দেখো, এখানে গায়ে হলুদ অনুষ্ঠানটা যেটা বলা হচ্ছে, এটা এখন সমাজের বিবাহ রীতির একটি উল্লেখযোগ্য দিক। এটা একটা সামাজিক ভাবে এখন স্বীকৃত হয়ে গেছে যে বিয়ে হলে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে, এবং এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল অনুষ্ঠান এখন করা হয়। মানে কত আধুনিক ভাবে, কত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সেটা নিয়ে এখন বিয়ের অনুষ্ঠানের থেকে গায়ে হলুদের অনুষ্ঠানই সবার কাছে বেশি আনন্দ। আচ্ছা, তারপরে বলেছো আনিকা, বলেছো হচ্ছে রোগ মুক্তির জন্য। দেখো, হিন্দু মুসলিম নির্বিশেষে পীর ফকির সাধু সন্ন্যাসী মৌলবী পুরোহিতদের কাছ থেকে তাবিজ কবচ পানি পড়া ইত্যাদি রোগ মুক্তির জন্য ব্যবহার করে। যতই আধুনিক হোক, আমরা বললাম না যে যুগ যুগ ধরে লালন করে আসছে, তো আমরাও এগুলো এখন পর্যন্ত, এই যে জুম ক্লাসে তোমরা বাসায় বসে আছো, আমি আমার বাসায় বসে আছি, অথচ দেখো আমরা এক একজন এক এক জায়গায়, কিন্তু আমরা ঠিকই জুম ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসের যে পাঠদান কার্যক্রম সেটি ঠিকই আমরা চালিয়ে যাচ্ছি। যে প্রযুক্তি কত উন্নত হয়েছে, কিন্তু তারপরও দেখো এই যে আমরা আজকে বিষয়গুলো জানছি, এগুলো কিন্তু আমরা যতই আধুনিক হচ্ছি, যতই উন্নত হচ্ছি না কেন, এগুলো আমরা ঠিকই লালন করে আসছি। ডাক্তার ঠিকই দেখায়, কিন্তু তারপরও একটু হুজুরকে দিয়ে আমরা যারা, এই যে মৌলবী বলেছে যেটাকে আমরা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করায়, আবার অনেক সময় দেখো হিন্দু ধর্মের যে পুরোহিত আছে, সাধু সন্ন্যাসী, তাদেরকে দিয়েও তারা তাদের মতো করে করছে। এভাবে কিন্তু আমরা ঠিকই এই বৈজ্ঞানিক কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ঠিকই এগুলো লালন করে আসছি। মনিকা বলো। জি মিস, বলতেছি। চোখ লাগা থেকে বাঁচার জন্য লোক সমাজে বিশ্বাস রয়েছে বাচ্চার ওপর অশুভ দৃষ্টি পড়লে ক্ষতি হতে পারে। সাধারণভাবে এক চোখ লাগা বলে। অশুভ দৃষ্টি কাটানোর জন্য তাই বাচ্চার কপালের পাশে কাজলের টিপ দেওয়া হয়। বৃষ্টি নামানোর জন্য অনেকদিন খরা হলে অর্থাৎ বৃষ্টি না নামলে কৃষক খুব চিন্তায় পড়ে যায়, চাষাবাদের খুব ক্ষতি হয়ে যাবে। বৃষ্টি নামানোর জন্য গ্রামের মেয়েরা একটি অনুষ্ঠান করে, তারা কুলা নিয়ে বাড়ি বাড়ি যায়। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু অশুভ দৃষ্টি কাটানোর জন্য তাই বাচ্চার কপালের পাশে কাজলের টিপ দেওয়া হয়। খেয়াল করে, এটা প্রত্যেকটা বাচ্চায়, ছোট বাচ্চা, আমরা সেই ছোট বাচ্চাদের কপালে কিন্তু ঠিকই বড় করে কাজলের টিপ দেই। আর এই যে মেয়েরা বৃষ্টি নামানোর জন্য অনুষ্ঠান করে, সেটা কিন্তু শহরে দেখতে পারবে না, গ্রামে এটা সুন্দর অনুষ্ঠান হয়। দেখো, মুখে বৃষ্টি গান গায় বা ছড়া কাটে। তারপর বলো। মুখে বৃষ্টির গান গায় বা ছড়া কাটে, বাড়ির মেয়েরা কুলার উপর পানি ঢেলে দেয়। তারা বিশ্বাস করে এভাবেই আকাশ থেকে বৃষ্টি নামবে। আধুনিক সেচ ব্যবস্থার কারণে এই রীতির প্রচলন বর্তমানে নেই বললেই চলে। হ্যাঁ, কিছু কিছু তো পরিবর্তন আসছে প্রযুক্তির কারণে, যে আধুনিক সেচ ব্যবস্থার কারণে এখন এই রীতিটা অনেকটাই কি হয়ে গেছে, উঠে গেছে। আচ্ছা, তারপর জুবাইদা মল্লিক বলো, লোক সংস্কৃতির উপাদান। শুনতে পাচ্ছ? 嗯 লোক সংস্কৃতির উপাদান যে,
যেসব বিষয়ে লোকসংস্কৃতির পরিচয় রয়েছে তাকে লোকসংস্কৃতির উপাদান বলা হয়। সাধারণত এই উপাদান দুই ধরনের হতে পারে। একটু ক একটু জোরে বস্তুগত বলো। উপাদান, ক বস্তুগত উপাদান, খ অবস্তুগত উপাদান। ক বস্তুগত উপাদান, লোকসংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায় তা বস্তুগত উপাদান। যেমন লোকসংস্কৃতির তাঁত শিল্প শাখা, বাঁশ, শঙ্খ শিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প, মৃৎশিল্প, নকশিল্প, উচ্চারণটা হবে কি? মৃৎশিল্প। বলো। মৃৎশিল্প, নক- নকশি কাঁথা, নকশি কাঁথা, বেতার শিল্প বেত শিল্প। ইত্যাদি। লোক বেত শিল্প ইত্যাদি। লোকবিজ্ঞান, তাঁত শিল্পের চরকা, চরকা, মাছ ধরার জাল, লাঙল, কাস্তে ইত্যাদি তৈরির প্রযুক্তি। লোকযান, নৌকা, পালকি ইত্যাদি। এসব ছাড়াও রয়েছে লোকতৈজসপত্র, লোকবাদ্য, লোক লোকতৈজস অলংকার ইত্যাদি লোক সংস্কৃতির বস্তুগত উপাদান। আচ্ছা, লোক সংস্কৃতির উপাদান দেখো আমরা আমাদের প্রশ্ন হতে পারে যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে কি বলা হয়? তাকে লোক সংস্কৃতিকর উপাদান বলা হয়। সাধারণত লোক সংস্কৃতির উপাদান কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। কি কি? একটি হচ্ছে বস্তুগত উপাদান, অন্যটি হচ্ছে কি? অবস্তুগত উপাদান। বস্তুগত উপাদান আমরা কি জানলাম? বস্তুগত উপাদান কি? লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায় তাই বস্তুগত উপাদান। এটা আমরা সংজ্ঞাটি জেনে নিলাম। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তুগত উপাদান হচ্ছে লোকশিল্প, লোকবিজ্ঞান, লোকযান। ধরার প্রশ্ন হতে পারে নকশি কাঁথা কোন লোক সংস্কৃতি উপাদানের উদাহরণ? তার নকশি কাঁথা হচ্ছে বস্তুগত লোক সংস্কৃতি উপাদানের উদাহরণ। এরকম থাকবে প্রশ্ন। আচ্ছা, তারপর দেখো অবস্তুগত উপাদান। নাইলা সুলাইমান, জি মিস। হ্যাঁ বলো। অবস্তুগত উপাদান যে সকল সাংস্কৃতিক বিষয় ধরা বা ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয়। আচ্ছা, লোক সংস্কৃতি হবে না, উচ্চারণটা হবে কি? লোক সংস্কৃতি। বলো। লোক সংস্কৃতি। হ্যাঁ। অবস্তুগত হচ্ছে সাহিত্য। এসব সাহিত্যের লিখিত রূপ নেই, মানুষের মুখে মুখে তা ছড়িয়ে আছে। এই ধারার সাহিত্য লোকসাহিত্য নামেও পরিচিত। যেমন লোককাহিনী বা কিস্সা, লোকগীতি, লোকচিকিৎসা, লোকক্রিয়া, লোকসঙ্গীত, প্রবাদ প্রবচন, ডাকের কথা, খনার বচন, ছেলে ভুলানো ছড়া, ধাঁধা, লোকনাটক ইত্যাদি। এছাড়াও লোক উৎসব, এছাড়াও লোক উৎসব, মন্ত্রতন্ত্র হ্যাঁ, অবস্তুগত উপাদান। অবস্তুগত উপাদান। তার মানে যে সকল সংস্কৃতিকে কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মানুষের চিন্তা থেকেই জন্ম নেয়, মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয়। অবস্তুগত উপাদানের প্রধান বিষয়টি হচ্ছে কি? সাহিত্য। প্রশ্ন আসতে পারে অবস্তুগত উপাদানের প্রধান বিষয়টি কি? প্রধান বিষয়টি হচ্ছে সাহিত্য। এসব সাহিত্যের লিখিত রূপ নেই, মানুষের মুখে মুখে তা ছড়িয়ে আছে। কোন ধরনের সাহিত্যের লিখিত কোনো রূপ নেই? তাহলে কি হবে? লোক সংস্কৃতির অবস্তুগত উপাদানের সাহিত্যের লিখিত কোনো রূপ নেই। প্রবাদ প্রবচন কোন উপাদানের উদাহরণ? লোক সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ? তাহলে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদানের উদাহরণ। এখানে দেখো আমাদের পাঠ্য বই দুটি কাজ দেওয়া আছে। তোমাদের পারিবারিক জীবনে ব্যবহৃত জিনিসপত্রের মধ্য থেকে লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করো। 2 হচ্ছে বস্তুগত অবস্তুগত লোক সংস্কৃতির তুলনা করো। এখানে আমরা বস্তুগত এবং অবস্তুগত
সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরাই তুলনা করতে পারবে সংজ্ঞা থেকে, উদাহরণ থেকে। আর আমি এখন কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, যেহেতু আমাদের সরকার থেকে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে দিচ্ছে, ওইভাবে তোমরা কাজ করবে। আমি এখন প্রতিদিন ক্লাস নিব এবং সেই ক্লাস অনুযায়ী ক্লাসে যে আলোচনা করা হবে সেইগুলো থেকে আমি কিছু শর্ট কোশ্চেন দিব। এতে কি হবে, তোমরা পুরো ক্লাসটা মনোযোগ আছো কিনা সেটা যাচাই হবে এবং পরীক্ষা নেওয়া হবে। এটা হচ্ছে একটি কাজ। আর আরেকটি কাজ হবে, আমি দ্বিতীয় অধ্যায় শেষ করার পর প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেগুলো জ্ঞান অনুধাবন আমাদের প্রথম অধ্যায় হয়ে গেছে। এখানে আমরা দ্বিতীয় অধ্যায়ের জ্ঞান প্রতিদিনই হবে। ছোট প্রশ্ন মানেই তো সেটা জ্ঞানমূলক, কিন্তু অনুধাবনমূলক কোশ্চেন এবং প্রয়োগ উচ্চতর দক্ষতা নিয়েও আমি ক্লাস নিব তোমাদের। আশা করছি পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, এরপরে দেখো তাহলে এখানে যে কাজগুলো আছে আমি আর কোনো তোমরা নিজেদের জন্য করবে, কিন্তু আমি কোনো অ্যাসাইনমেন্ট দিব না। ঠিক আছে, দেখো। হ্যাঁ বলো নওশিন জাহান। দুঃখিত, কাজ 1-2 আপাতত না। নওশিন জাহান পার্ট 5 বলো। আচ্ছা, নওশিন জাহান বলেছে এর আগে, ধন্যবাদ তোমাকে। জান্নাতুল ফেরদৌস বলো পার্ট 5, একটু দ্রুত। নাইলা সুলাইমান কি বলেছো? জি মিস, এখন বললাম। আচ্ছা, ধন্যবাদ। তাহলে শুভ্রা কালাম, অনন্যা শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের মধ্যে কে বলবে বলো। আমি একবার বলি। আচ্ছা বলো নওশিন জাহান বলো। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি, তবে এদেশে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাস করে। তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসব এগুলো তাদের পৃথক সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। মিস, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আর এখানে একটু আসতে বলছে, আবার একটু মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, ধন্যবাদ নওশিন, তোমাকে ধন্যবাদ মা। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি, তবে এদেশে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাস করে। তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসব এগুলো তাদের পৃথক সাংস্কৃতিক পরিচয়কে কি করে তুলে ধরে। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সম্প্রদায় বাংলাদেশে বসবাস করে, তবে তাদের অধিকাংশ বাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। প্রশ্ন আসতে পারে, এই অঞ্চলে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, কুমি সহ আরো অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রশ্ন হতে পারে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য কিছু সম্প্রদায়ের নাম লিখো। তাহলে এই সম্প্রদায়ে এই নামগুলো আসবে। আচ্ছা, আফরা শুনতে পাচ্ছ? মালাইকা হোসেন শোনা যাচ্ছে? জি মিস। বলো। বৃহত্তর ময়মনসিংহে, এখান থেকে বলো। বৃহত্তর ময়মনসিংহে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর হচ্ছে গারো, হাজং। সিলেট অঞ্চলে রয়েছে খাসিয়া ও মণিপুরীর বাস। উত্তরবঙ্গ বিশেষ করে
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে বাস করে সাঁওতাল ও ওরাও সহ অন্যান্য অনেক সম্প্রদায়। আর কক্সবাজার ও পটুয়াখালী অঞ্চলে বাস করে রাখাইন সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ বলো। ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি। এ দেশের সকল নৃগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন। নিচে এদের সংস্কৃতির পরিচয় দেওয়া হলো। ধর্ম। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এক সময় পূজা করত। প্রকৃতির প্রতি এই মমত্ববোধ ও ভক্তি এখনো তাদের মধ্যে বিদ্যমান। তারা বিশ্বাস করে যে মানুষ প্রকৃতির অধীন, প্রকৃতির মানুষের অধীন নয়। এ কারণেই তারা পূজা করে, পার্বণ, সামাজিক রীতিনীতি, দৈনন্দিন জীবনযাপন সর্বত্র নানাভাবে প্রকৃতিকে রক্ষা করার গুরুত্ব তুলে ধরে। কিন্তু ধীরে ধীরে ঔপনিবেশিক শক্তির সংস্পর্শে আসার ফলে এবং আধুনিক জাতিরাষ্ট্রের আওতাভুক্ত হয়ে যাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর আধুনিক সভ্যতার ধর্ম, বিশ্বাস, রীতিনীতি, শিক্ষা, সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। অনেক সম্প্রদায়ের জন্য অনেক সম্প্রদায় নতুন ধর্ম গ্রহণ করে। আচ্ছা, ধন্যবাদ। যেমন চাকমা, মারমা, রাখাইন সহ অনেক নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আবার গারো, সাঁওতাল, ওরাও সহ অনেক নৃগোষ্ঠী খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। ফলে প্রকৃতির জায়গায় প্রার্থনার বিষয়ে পরিণত হয় বিভিন্ন অতি প্রাকৃতিক সত্তা। কিন্তু এরপরও চাকমা, মারমা, রাখাইন, গারো, সাঁওতাল, ওরাও সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এখনো প্রকৃতিকে বিভিন্নভাবে তাদের জীবনে ধরে রেখেছে। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর গোত্র ব্যবস্থায় বিভিন্ন গোত্রের প্রতীক হিসেবে ব্যবহার হয় প্রকৃতির নানা উপাদান, যথা গাছপালা, পশু পাখি ইত্যাদি। তার মানে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথায়, কোন অঞ্চলে বসবাস করে, সাধারণত কোন কোন অঞ্চলে কোন কোন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেই সম্পর্কে জানতে পেরেছি। এবং তারা প্রকৃতির পূজা করে, প্রকৃতির প্রতি মমত্ববোধ, ভক্তি, শ্রদ্ধার জন্যই তারা এটা বিশ্বাস করে। কিন্তু এখন আধুনিক সভ্যতার ফলে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বিভিন্ন ধরনের সম্প্রদায় যারা আছে তারা নতুন নতুন ধর্ম গ্রহণ করছে। সেইগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্ম তারা গ্রহণ করছে। এছাড়াও তারা প্রকৃতিকে যেহেতু তাদের মমত্ববোধ এবং ভক্তি শ্রদ্ধা আছে, এই জন্য তারা বিভিন্ন গোত্রের প্রতীক হিসাবে তারা গাছপালা, পশু পাখি এগুলো প্রতীকী চিহ্ন হিসাবে তারা ব্যবহার করে থাকে। তারপর খেয়াল করো, আনিকা বলো, তোমরা যদি কেউ বলতে চাও তাহলে বলো, না হলে আনিকা বলো। আনন্দ উৎসব। বাংলাদেশের প্রায় সকল নৃগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে। রাধা কৃষ্ণের উদ্দেশ্যে কীর্তন ও নাচ করা মণিপুরীদের সবচেয়ে প্রিয়। একে গোপী নাচ বলা হয়। বসন্তকালে তারা জমকের সাথে হোলি উৎসব পালন করে। ওরা ফাল্গুন মাস থেকে বছর গণনা শুরু করে। নববর্ষকে বরণ করতে তারা পালন করে ফাগুয়া। সাঁওতালরা পালন করে সোহরাই, বাহা, পাস্কা পর্ব সহ নানা উৎসব। হ্যাঁ বলো। চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশুখ, সাংরাই ও বিজু এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী। মারমা ও রাখাইনরা নববর্ষের উৎসবে ধুমধামের সাথে পালন করে জল উৎসব। উল্লেখযোগ্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আনন্দ উৎসবের অধিকাংশ এখনো ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, ধন্যবাদ। আনিকা বলো। আমি তো আনিকা। আচ্ছা, মনিকা বলো। লোকবিশ্বাস। পৃথিবীর অন্য সব নৃগোষ্ঠীর মতো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস কাজ করে। যেমন মণিপুরী ও অন্যান্য বৌদ্ধ ধর্ম অনুসারী সম্প্রদায়ের কাছে
পূর্ণিমা ও অমাবস্যার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। পূর্ণিমার রাতে এরা অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে থাকে। নানা সংস্কারের প্রচলন আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে। যেমন ওরা বিশ্বাস করে যে পৌষ মাসে গৃহ নির্মাণ ও ছাউনি দেওয়া অকল্যাণ। গারোদের বিশ্বাস এই যে রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই। বর্মনরা মনে করে মাঘ মাসে মূলা খাওয়া উচিত নয়। হিয়াংরা মনে করে নবজাতক সন্তানকে ছুঁতে হলে আগুনে হাত একটু গরম করে নিতে হয়, তা না হলে শিশুর অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ধন্যবাদ। তার মানে এখানে আনন্দ উৎসব বিভিন্ন মানে নৃগোষ্ঠীদের যে বিভিন্ন সম্প্রদায় আছে সেই সম্পর্কে তাদের অনুষ্ঠান সম্পর্কে আমরা জানলাম, তাদের কি কি আনন্দ উৎসব এবং এখানে তারা কি কি লোকবিশ্বাস মানে কি কি অন্ধবিশ্বাস যেটাকে আমরা বলি সাধারণ কথায়, সেটা কি কি তারা মানে। বৈজ্ঞানিকভাবে আধুনিকরা এখন বলে এগুলো অন্ধবিশ্বাস, কিন্তু আসলে বললাম মানুষের মুখে মুখে হাজার হাজার বছর ধরে লালন করে আসছে, সেগুলো হচ্ছে লোকবিশ্বাস। এইগুলো তারা করছে। আমরা আজকে এই পর্যন্ত জানলাম। পরবর্তী ক্লাসে আমাদের বাকি অংশ যতটুকু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা গত ক্লাসে যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষার হচ্ছে সমাধানটা তোমরা আমাদের প্রশ্নের সমাধানগুলো একটু খেয়াল করে নাও। আমি সমাধানগুলো বলছি। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল আমাদের, মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে কোনটি? মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে ধর্ম। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো নীল রঙের কালি ব্যবহার করেছি। 2 নম্বর কোশ্চেন, আর্যদের বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? আর্যদের বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত। তুরস্ক, ইরান, আফগানিস্তান ভাগ্যান্বেষী মানুষেরা এসেছিল কোন যুগে? তুরস্ক, ইরান, আফগানিস্তান ভাগ্যান্বেষী মানুষেরা এসেছিল মধ্যযুগে। 4 নম্বর কোশ্চেন ছিল, কোন যুগের মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে? মধ্যযুগের মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে। 5 নম্বর কোশ্চেন, বুদ্ধ পূর্ণিমা কাদের ধর্মীয় অনুষ্ঠান? বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান। 6 নম্বর কোশ্চেন, বৌদ্ধরা কার অনুসারী? বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী। 7 নম্বর কোশ্চেন, সব ধর্মের মূল শিক্ষা কি? সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও সম্প্রীতি। 8 নম্বর, বাংলাদেশের মানুষের প্রধান ভাষা কি? বাংলাদেশের মানুষের প্রধান ভাষা বাংলা। বাংলা কোন ধরনের ভাষা? বাংলা মিশ্র ভাষা। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কোনটি? খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন। একসময় বাংলাদেশকে বলা হতো একটি গ্রাম। এদেশের অর্থনীতির প্রধান উৎস কি ছিল? একসময় বাংলাদেশকে বলা হতো একটি গ্রাম। এদেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। 12 নম্বর কোশ্চেন, মানুষ যা করে যা ভাবে এমন সকল কিছুকে কি বলা হয়? মানুষ যা করে যা ভাবে এমন সকল কিছুকে সংস্কৃতি বলা হয়। 13 নম্বর কোশ্চেন, বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক ও অন্যটি হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। 14 নম্বর কোশ্চেন, এক সময় গ্রামের মেয়েরা সাধারণত কিরূপ পোশাক পরিধান করত? এক সময় গ্রামের মেয়েরা সাধারণত সুতির শাড়ি পরিধান করত। 15 নম্বর কোশ্চেন, গ্রামীণ জীবনের সামাজিক বন্ধন অটুট হওয়ার কারণ কি? বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষ একত্রিত হয়, এই কারণে গ্রামীণ জীবনের সামাজিক বন্ধন বেশ অটুট। কোন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব উদযাপন করে? হিন্দু ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব উদযাপন করে। যীশু খ্রিস্টের জন্মদিনকে কি বলা হয়? যীশু খ্রিস্টের জন্মদিনকে বড়দিন বলা হয়। ছোট ছোট মাছ ও মাছের ডিম নষ্ট হওয়ার কারণ কি? জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এসবের নির্যাস পানিতে পড়ছে। এর প্রভাবে ছোট ছোট মাছ ও মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটি কারণ আছে, সেটি কি? নদীগুলো কি হচ্ছে? ভরাট করে ছোট হয়ে যাচ্ছে।
19 নম্বর কোশ্চেন, কাদের পোশাক পরিচ্ছেদে বৈচিত্র্য ও চাকচিক্য রয়েছে? শহুরে মানুষের পোশাক পরিচ্ছেদে বৈচিত্র্য ও চাকচিক্য রয়েছে। মাছে ভাতে বাঙালি কথাটা কিছুকাল আগেও কাদের জন্য প্রযোজ্য ছিল? মাছে ভাতে বাঙালি কথাটা কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষ কোন ধর্মের? বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের। শহরে কোনটি পাওয়া কঠিন? শহরে খেলার জন্য মাঠ পাওয়া কঠিন। বাংলাদেশে ইসলাম ধর্মের পর কোন ধর্মের মানুষের অবস্থান? বাংলাদেশে ইসলাম ধর্মের পর হিন্দু ধর্মের মানুষের অবস্থান। 24 নম্বর কোশ্চেন, বিভিন্ন অনুষ্ঠানে কারা একত্রিত হয়? বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষ একত্রিত হয়। 25 নম্বর কোশ্চেন, বাংলাদেশের শহর জীবনের সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বাংলাদেশের শহর জীবনের সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক ও উৎসব ও বিনোদন ভিত্তিক। এই ছিল আমাদের কোশ্চেন। কারো কোনো প্রশ্ন? মেয়েরা, তোমাদের আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আমি আমাদের সময় আর 3 মিনিট 10 সেকেন্ড আছে। আমি এখন পরবর্তী ক্লাসে তোমাদের যে মানে আজকে যে পরীক্ষাটা নিব সেই পরীক্ষার প্রশ্নগুলো লিখে নাও। পরীক্ষা 3, এটা আমাদের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, যুগ যুগ ধরে মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণত তাকে কি বলা হয়? এই প্রশ্নটা কি ভাষায় লিখবো উত্তর? ভাষায় বুঝতে পারছি না। কি বলছো? এই প্রশ্নের উত্তরটা কি ভাষায় লিখবো নাকি এখন লিখবো? এই যে প্রশ্নগুলো তুলে লিখে আজকে ঠিক 5টার মানে আজকে 5টার আগে হয়ে গেলেই মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। দ্রুত লিখো। মিস, আমি যদি সন্ধ্যায় পাঠাই হবে? হ্যাঁ হবে, আজকের মধ্যে পাঠাবা মা, আজকের মধ্যে। ঠিক ওকে আছে। যদি সময়, আমি আবার বলছি, সময় আমাদের শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন হবে, ঠিক 5 মিনিট পর জয়েন হবে, কারণ এটা রেকর্ড হতে 5 মিনিটের মতো সময় লাগবে। তারপর সবাই জয়েন হবে। কোন সমাজ থেকে লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে? মিস, আমরা এটা কখন পাঠাবো আপনাকে? আজকে রাতের মাঝে, হ্যাঁ আজকের মধ্যে এটা পাঠাবা, ঠিক আছে? মানুষ আদিকাল থেকে কোন সংস্কৃতি লালন করে আসছে? কত রীতি ও
তা আপনি আর ক্লাসই করাবেন না। না মা, ওই ওই আগের ক্লাসটাতে তোমার কনভার্ট হয় তো ভিডিও করার জন্য এটা। কত রীতি বা আচারের রীতি বা আচারের মিস ফার্স্ট কোশ্চেনটা কি যুগ যুগ ধরে মানুষ যে সংস্কৃতি হ্যাঁ, যুগ- লালন করে আসছে সাধারণ হ্যাঁ হ্যাঁ এখান Okay, থেকে আমাদের প্রশ্নগুলো শুরু। কোন সমাজ থেকে লোক সংস্কৃতি যাত্রা শুরু হয়েছে? মানুষ আদিকাল থেকে কোন সংস্কৃতি লালন করে আসছে? কত কৃতি বা আচারের উপর ভিত্তি করে কি গড়ে ওঠে? লোক সমাজে কোনটি হয়ে অস্তিত্ব অনেক পুরাতন? আমি তো আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন, আমি আপনাকে কিভাবে পাঠাবো? আপনার সাথে অ্যাড হয়ে নাও, তাহলেই হয়ে যাবে। মালাইকা তুমি তাসলিমা বেগম লিখে ফেসবুকে সার্চ দিবা, তাহলে মিসের আইডি এসে পড়বে, দেন অ্যাড দিবা, দেন মিসের কাছে পাঠিয়ে দিবা। 6 নম্বর কোশ্চেন, লোক সমাজে কোনটির ভয়ের অস্তিত্ব অনেক পুরাতন? এটা আমাদের 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটি লিখো, গায়ে হলুদের অনুষ্ঠান কোন সংস্কৃতির উদাহরণ? সাত নম্বর কোশ্চেন, মিস কয়টা কোশ্চেন দিবেন? 20টা। রোগ মুক্তির জন্য লোক সংস্কৃতির রোগ মুক্তির জন্য লোক সংস্কৃতির ধারণা থেকে আমরা সাধারণত কি করে থাকি? রোগ মুক্তির জন্য লোক সংস্কৃতির ধারণা থেকে আমরা সাধারণত কি করে থাকি? 8 নম্বর কোশ্চেন,
বাচ্চার কপালের পাশে কাজলের কালো টিপ দেওয়া হয় কেন? 9 নম্বর কোশ্চেন, যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে কি বলা হয়? 10 নম্বর কোশ্চেন, লোক সংস্কৃতির উপাদান কয় ধরনের ও কি কি? 11 নম্বর কোশ্চেন, বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ কোন ধরনের? বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ কি 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 বলতে পারছে কোন ধরনের? লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের প্রধান বিষয় কোনটি? বেত শিল্প লোক সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ? 14 নম্বর কোশ্চেন, খনার বচন লোক
সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ? মেয়েরা বুঝতে পারছো? শুনতে পাচ্ছো মেয়েরা? জি মিস, শোনা যায়। আচ্ছা, তোমরা কোশ্চেন গুলো দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, ধন্যবাদ। জি মিস। ঠিক আছে, লিখো। কোন জেলায় খাসিয়া ও মণিপুরী নৃগোষ্ঠী বাস করে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসময় কিসের পূজা করত? আমাদের 17 নম্বর প্রশ্ন হচ্ছে, মণিপুরীদের সবচেয়ে প্রিয় নাচ কোনটি? 18, 'ওরাওরা' কোন মাস থেকে বছর গণনা শুরু করে? বছর গণনা শুরু করে? কারা বসন্তকালে জাঁকজমকের সাথে হোলি উৎসব পালন করে? আমাদের লাস্ট কোশ্চেন, কারা বিশ্বাস করে যে রাতে ময়লা ফেললে কারা বিশ্বাস করে যে রাতে ঘর ঝাড়ু দিয়ে রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা
বাইরে ফেলতে নেই। মেয়েরা একটু খেয়াল করো, যুগ যুগ ধরে মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণত তাকে কি বলা হয়? আমাদের 2 নম্বর প্রশ্ন, কোন সমাজ থেকে লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে? মানুষ আদিকাল থেকে কোন সংস্কৃতি লালন করে আসছে? কত রীতি বা আচারের উপর ভিত্তি করে কি গড়ে ওঠে? লোক সমাজে কোনটির ভয়ের অস্তিত্ব অনেক পুরাতন? গায়ে হলুদ অনুষ্ঠান কোন সংস্কৃতির উদাহরণ? রোগ মুক্তির জন্য লোক সংস্কৃতির ধারণা থেকে আমরা সাধারণত কি করে থাকি? বাচ্চার কপালের পাশে কাজলের কালো টিপ দেওয়া হয় কেন? যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে কি বলা হয়? লোক সংস্কৃতির উপাদান কয় ধরনের ও কি কি? বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ কি? লোক সংস্কৃতির বস্তুগত উপাদানের প্রধান বিষয় কোনটি? ব্যাস শিল্প লোক সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ? খনার বচন লোক সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ? কোন জেলায় খাসিয়া ও মণিপুরী নৃগোষ্ঠী বাস করে? ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ একসময় কিসের পূজা করত? মণিপুরীদের সবচেয়ে প্রিয় নাচ কোনটি? ওরা কোন মাস থেকে বছর গণনা শুরু করে? কারা বসন্তকালে জাঁকজমকের সাথে হোলি উৎসব পালন করে? কারা বিশ্বাস করে যে রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই? এই 20টা কোশ্চেন আমাদের পরীক্ষা। মেয়েরা আজকে ক্লাস নিয়ে কোনো কথা আছে? কারো কোনো কিছু বুঝতে না পারলে বলো। আচ্ছা মিস, আপনি এই কথাটা কিভাবে জানিয়ে দিবেন আমাদেরকে? আচ্ছা, মেসেঞ্জারে এটা যখন আফরা যখন তুমি খাতা প্রশ্নের এটা দিবে উত্তরটা, আমি কত পেয়েছো লিখবে এবং সাথে এখানে দিয়ে দিব। ঠিক আছে, তুমি একটু মেসেজটা সবাইকে দিয়ে দিও। জি মিস। খাতা চেক করার পর আমি লিখে দিই না কত পেয়েছো, জি জি। তখন আমি ওই সাথে ওইটা লিখে দিব, তুমি একটু সবাইকে মেসেজটা দিয়ে দিবে, পারবে না? ওকে ম্যাম। আচ্ছা জি মিস। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম। তাহলে আমি ক্লাস মিস এখানে লাস্টের কোশ্চেনটা আরেকবার দেখাবেন। লাস্টের কোশ্চেনটা হচ্ছে, কারা বিশ্বাস করে যে রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই? আজকে ক্লাসে কোনো সমস্যা নেই, তাহলে আমি ক্লাস এখানে শেষ করছি। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও। আর মেয়েরা একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, এই যে উপস্থিতি কম, এভাবে যদি হয় তাহলে কি অবস্থাটা হবে খেয়াল করো। আর আমার গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আমরা খবরে দেখতে পাচ্ছি এখন করোনার পরিস্থিতি আবার কি বলবো খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। যতটাই চেষ্টা করে যে স্টুডেন্টদেরকে আনার ক্লাসের মধ্যে, কিন্তু ওরা জয়েনই করে না। এটাই তো বুঝি না কেন করে না। সেটাই আসলে এখন কি বলবো, এখন প্রতিদিন দেখো পরীক্ষা হবে, ক্লাসে যে আলোচনা হচ্ছে সেটার উপর যাচাই হচ্ছে, মূল্যায়ন হবে। পরীক্ষা নিলে নাম্বার পাবা, সেটাই মূল্যায়ন। তো এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে দেখবেন পরবর্তীতে। এখন আরো কেউ জয়েন হবে না, পরীক্ষা নেবেন না জয়েন। আচ্ছা, কিন্তু পরবর্তীতে এগুলো যে রেকর্ড থাকবে এবং পরবর্তীতে এটার ইফেক্টটা তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমি তো ক্লাসে যে আলোচনা করছি সেটার এই যে কোশ্চেন গুলো দিচ্ছি, শর্ট কোশ্চেন, এগুলো কি কঠিন কিছু? আজকে ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে সেইগুলোর আলোকে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। ক্লাসে যারা মনোযোগ থেকেছো তারা, এবং বইয়ের সাহায্য নাও, নিয়ে সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো লিখে দাও। আমাদের অনলাইনে ক্লাসগুলোর কারণ কি? প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা নেওয়ার কারণ হচ্ছে তোমরা বাসায় থেকে পড়াশোনাটা যেন নিয়মিত করো, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অল্প অল্প করে শিখো। আচ্ছা, যাই হোক, তোমরা করোনা পরিস্থিতি এখন যে খারাপের দিকে যাচ্ছে, আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে তোমরা প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। অ্যাসাইনমেন্টের কাজগুলো স্কুল থেকে নেওয়া কিংবা জমা দেওয়া যদি পারো বাবা মা এসে দিবে, তোমরা ছোট, তোমরা বের হবে না। একেবারে যদি একটু সমস্যা থাকে দেন তোমরা স্কুলে আসবে, না হলে তোমরা স্কুলে আসবে না। ঠিক আছে, বাবা মা এসে দিয়ে যাবে। এই হচ্ছে কথা। তোমরা সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে।
অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। মিস আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া করো। ঠিক আছে, ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম